সময় থাকে যখন সাহিত্যের হাত ধরে মানুষকে এগিয়ে যেতে হয় এবং মানুষের প্রত্যেক দিনের যে প্রাত্যহিকতা, মানুষের প্রত্যেক দিনের যে রোজনামচা, সেখানে সাহিত্য কিন্তু জড়িয়ে থাকে। আর জড়িয়ে থাকে বলেই প্রতিদিনই তৈরি হয় কবিতা, গল্প, উপন্যাস, নাটক এবং আরও সাহিত্যের সাথে জড়িয়ে থাকা অনেক শাখা প্রশাখা। কিন্তু এই যে শাখা প্রশাখা জড়িয়ে আছে, এই জড়িয়ে থাকার যে একটা ভালো লাগা, ভালোবাসা, পাঠক বা পাঠিকা তারা সেই সাহিত্য পড়ছেন, সেই সাহিত্যকে চর্চা করছেন এবং সেই সাহিত্য নিয়ে তারা গবেষণাও করছেন, তাদের ভালো লাগছে। সাহিত্যিকরা তারা কিন্তু প্রাত্যহিক জীবনের সাথে জড়িয়ে থাকা এই সমস্ত ছোট ছোট নানা ঘটনা, নিজের জীবন দর্শন, নিজের জীবনের ভাবনা, এই সমস্ত কিছু নিয়েই তারা তাদের লেখাকে এগিয়ে নিয়ে যান। এগিয়ে নিয়ে যাওয়াটা কিন্তু খুব কম কথা নয়। সেটা বলাটা যতটা সহজ, কিন্তু কাজ করাটা ততোধিক কঠিন। আজকে আমাদের সাথে রয়েছেন সাহিত্যিক সুপর্ণা গোড়াই। সুপর্ণা দীর্ঘদিন ধরে লেখালেখি করে, প্রায় একেবারে ছোটোবেলা থেকে। সুপর্ণা আমাদের খুব কাছের মানুষ, আমাদের খুব পরিচিত মানুষ। সুপর্ণা নানা রকমের গল্প লেখে। সুপর্ণা সৃষ্টিশীলতার বিভিন্ন কাজের সাথে যুক্ত হয়ে আছে এবং তার লেখার সাথে একটা জীবন দর্শনের একটা ভাবনা আছে, বলা যেতে পারে একটা আত্মবিক্ষণও আছে বটে। আজকে আমরা সুপর্ণার সাথে কথা বলবো, আড্ডা মারবো, সাহিত্য নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানে বহু বিশিষ্ট ব্যক্তিত্ব অংশগ্রহণ করেছে। আজকের অনুষ্ঠানে আমাদের আড্ডাতে, আজকের ভাবনা আজকের আয়না, এই অনুষ্ঠানের আড্ডাতে আমাদের সাথে রয়েছে সুপর্ণা ঘোড়াই। সুপর্ণার লেখার সাথে আজকে আমরা এবং তার ভাবনার সাথে জানিতে হবো। সুপর্ণা, নমস্কার, কেমন আছো? চলছে। এই যে চলা, প্রত্যেক দিনের চড়াই গতি, প্রত্যেক দিনের এগিয়ে যাওয়া, প্রত্যেক দিনের জীবন দর্শনের সাথে লেখার সাথে এগিয়ে যাওয়া। তুমি প্রতিদিনই তুমি ছোট গল্পতে একজন বিশিষ্ট লেখিকা, অনুগল্প লিখছো। অনুগল্প লেখা খুব কঠিন। অনুগল্প, সেই যদি আমরা বনফুলের অনুগল্প দিয়ে যদি ব্যাপারটাকে ভাবনা চিন্তা করি, পোস্টকার্ডে গল্প, তারপর থেকে অনুগল্পের এখন তো আরও ছোট হয়ে গিয়েছে। তো অনুগল্পর ক্ষেত্রে প্রাথমিকভাবে তুমি এলে কেন, বা অনুগল্প লেখার সূত্রপাত কেমন? অ্যাকচুয়ালি অনেক ছোটোবেলা থেকে, মানে আমার ফার্স্ট গল্প লেখা আমার মনে আছে, আমি তখন ক্লাস 3-তে পড়ি। ফার্স্ট গল্প লেখা মানে সেটা ওই তখন ওই ঠাকুমার ঝুলে এইসব গল্প পড়ে, যেটা আর কি হয়, হঠাৎ করে একদিন বসে লিখেছিলাম। তারপর মানে প্রকাশিত হওয়া শুরু যখন আমি ক্লাস 9-এ পড়ি, তখন আমার ফার্স্ট গল্প। এবং সেই যে মানে শুরুটা, সেটা ছোট গল্প দিয়ে শুরু। মানে আমি যে ফার্স্ট লিখলাম, আমার প্রথম গল্পের নাম ছোটোবেলার সেই দিনগুলি, এবং এটি কোন্নগরেরই একটি স্থানীয় পত্রিকা, এখন ঢেউ বলে, সেই পত্রিকায় ছাপা হয়। মানে ফার্স্ট গল্পের স্টার্টটাই আমার ছোট গল্প দিয়ে শুরু হয়েছিল। না, ধরো ছোট গল্প লেখা খুব কঠিন, তার কারণ ছোট গল্পতে চরিত্র বিন্যাসটি করা যায় না। উপন্যাসে অনেক চরিত্র বিন্যাস, চরিত্র বিশ্লেষণ করে এগিয়ে যাওয়া যায়, অনেক চরিত্রকে আনা যায়। ছোট গল্পে কিন্তু এই বড় জানি। আসলে এখন আমাদের যা মানে সময়, এখনকার জেনারেশন দেখুন, তাদের হাতে সত্যি মানে সময় থাকলেও তারা সময়টাকে সেভাবে খুব কম, মানে সবাই খুব ব্যস্তময় জীবন সবার। তো সেটাও কিছুটা মাথায় রেখে ছোট গল্প মানে খুব কম টাইমে গল্পটা শেষ হবে। মানে আমার যে গল্প আমার ফার্স্ট লেখা হয়, প্রথম পাঠক পাঠিকা আমার স্টুডেন্ট, মানে তাদের দিয়ে আমি পড়াই যে দেখো তো কেমন লাগলো গল্পটা, মানে ভালো লাগছে কিনা বা কিছু, এবং তাদের পড়িয়ে শোনাই। তারা কিন্তু মানে এখনকার জেনারেশন কিন্তু খুব ফাস্ট, এবং তারা শুনে রীতিমতো কমেন্ট করে, ম্যাম এটা আরেকটু হলে ভালো হতো, বা এটা ম্যাম খুব সুন্দর হয়েছে, বা এটা ঠিকঠাক। গল্পের ক্ষেত্রে যেটা হয় যে গল্পের চরিত্র বিশ্লেষণের কতগুলো নির্দিষ্ট ধারা আছে, গল্প তো তার মতন করে এগোয়, কিন্তু একটা ছোট গল্প বা একটা অনুগল্প মাত্র কয়েকটা শব্দ বা বলা যেতে পারে মাত্র কয়েকটা লাইন, এই লাইনটা দিয়ে তুমি তোমার সেই গল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছ, তাই তো? এই যে এগিয়ে নিয়ে যাওয়া, দীর্ঘদিন ধরে এই যে কাজ করা, বিভিন্ন লিটল ম্যাগাজিনগুলোতে কাজ করছো, গল্পে তো চরিত্র বদল ঘটছে, গল্পের ভাবনার বদল ঘটছে, গল্পের দিক নির্দেশনার তো বদল ঘটছে, তার সাথে সাথে নিজেকে বদল করছো। হ্যাঁ, সে তো হচ্ছে, সময় যত পরিবর্তিত হচ্ছে, নিজেও পরিবর্তিত হচ্ছি। আগে একরকম, 5 বছর আগে একরকম ছিলাম, 5 বছর পরে এখন। হ্যাঁ, লেখাতেও পরিবর্তন হচ্ছে, এটা আমি নিজেও বুঝতে পারি। আমি আগে যখন ম্যাগাজিনগুলো খুলে দেখি যে ওই সময় এই গল্পটা লিখেছি, আর আজকে যে বই আমার নিজের যে 3টে বই বেরিয়েছে, তার মধ্যেও লেখার অনেক পরিবর্তন আছে। ফার্স্ট বইতে যে সমস্ত গল্পগুলো, সেগুলো অনেক আগে, তাদের সেই ধরন থেকে এখনকার ধরন অনেকটা। তোমার গল্পের ভেতরে খুব প্রেম খুব নীরবভাবে আসে, তাই তো? তো তুমিও আমাকে প্রচুর গল্পে পড়িয়েছো, দেখিয়েছো। তো এই যে গল্পেতে প্রেম আসছে এবং সেই প্রেমের ভেতরে প্রেমের যে দর্শনটা, সেই দর্শনটার ক্ষেত্রে সেখানে
আমার একটা অদ্ভুত বলে মনে হয়েছে শোভনা, যেটা হলো যে যেহেতু তোমার অনেক গল্পের পড়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক প্রেমের ক্ষেত্রে আমরা যেটা ওই অবশেষে নায়ক নায়িকা সুখে ঘর করিতে লাগিল, তোমার গল্পের ক্ষেত্রে এন্ডিং কিন্তু তা নয়। তোমার গল্পের ক্ষেত্রে একটা তুমি আশা সঞ্চার করছো, তারপরে তাহারা সুখে ঘর করিতে লাগিল কি লাগিল না সেটা বোধহয় দর্শক পাঠক দেখবে। এইটা কি একদম হ্যাঁ, ক্রমশ ব্যাপারটা থাকে। অনেক সময় আমার পাঠক পাঠিকারা বলে, মানে অনেক দূরের পাঠিকা একজন আছে, তিনি আমাকে ফোনে বলেছিলেন যে দিদি এটা শেষে কেন মানে সেই মিলটা কেন হলো না। তো আমি শুধু তাকে এটাই বলেছিলাম যে সব গল্পের শেষে যদি মিল থাকে তাহলে সেই যে তার যেটা ইন্টারেস্ট যে ব্যাপারটা সেটা ক্যারি করে না ঠিকঠাকভাবে। তাই সব কিছু শেষে ওই ন্যাচারালি দুঃখ কষ্ট এলো, তারপর মিল হয়ে গেল, তারপর তারা সুখে ঘর সংসার করলো। এটা কিন্তু তোমার গল্পের অনেক চরিত্রের ভেতরে তুমি আমাকে অনেক গল্প দিয়েছো, পড়েছি, সেটা দেখেছি যে একটা অসমবয়সী প্রেম, 20 বছরের ছোট, 30 বছরের ছোট, সে একটা অসমবয়সী প্রেমও যেরকম থাকছে, আবার আবার নির্দিষ্টভাবে নির্দিষ্ট সূত্র ধরে যে প্রেমেরকে আমরা বিশ্লেষণ করি বা যে প্রেমকে আমরা দেখার চেষ্টা করি, তার থেকে তুমি একটু বিচ্যুত হচ্ছ। অর্থাৎ কিনা তোমার জীবনে দেখার সাথে সেখানে যে এই প্রেম সৌজন্যতা সেটা বোধহয় একটু অন্যরকম। সেটা কেন, একটু কেন করো? একটু বয়সের ব্যাপারটা বললেন। প্রেম কখনো বয়স দেখে হয় না, যেটা আমার এইটুকু বয়সের মধ্যে যেটুকু অভিজ্ঞতা আর কি। প্রেম যে কোনো বয়সে, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতেই আসতে পারে সবার জীবনে। তো হ্যাঁ, আমার একটি গল্প আছে প্রেম বয়স মানে না একটা গল্প, তাতে অনেকটা ডিফারেন্সের হয়েছে। হ্যাঁ, সেখানে বিমল বোধহয়, না সিদ্ধার্থ আর স্বর্ণা। তো স্বর্ণা মেডিকেল কলেজের ছাত্রী, আর সিদ্ধার্থ 20 বছরের বড়। হ্যাঁ, 20 বছরের বড়, এবং সে একটি ছেলের বাবা আর কি, সংসার। কিন্তু বিকেলবেলা আবার সন্ধ্যাবেলা ভিক্টোরিয়া দেখা যাচ্ছে স্বর্ণার প্রেমে এতটাই সে মগ্ন যে সে তার মানে এত বছরের সংসারকেও রীতিমতো ভুলে রয়েছে। যাই হোক, তো প্রেম হয়তো এরকমই যে সবকিছুকেই ভুলিয়ে দেয়। তো এই গল্পটা আমি এক জায়গায় পাঠ করেছিলাম। তো সেখানে একজন এই 70 বছর বয়সে একজন লেখক ছিলেন। তো তিনি আমাকে মানে আমাদের যখন মাইকে মানে যখন আমি পাঠ করে শেষ করে এখন স্টেজে নামছি, উনি অ্যাঙ্কার ছিলেন। তো আমাকে শুধু মানে স্টেজে উঠে বললো, সুপর্ণা তাহলে নতুন করে আমি ভাবতে পারি বলো? আমি অবশ্যই, কারণ ভাবনার বয়স হয় না আর প্রেমেরও বয়স হয় না। এইটা বোধ হয় এইটা একজন লেখক বা একজন সৃষ্টিশীল মানুষের ক্ষেত্রে কিন্তু এইটা, এই যে ভদ্রলোক হয়তো খুব ক্যাজুয়ালি কথাটা বললেন, দেখো এইটা কিন্তু তোমার সাথে আমার এই দীর্ঘ সাহিত্য নিয়ে দীর্ঘ আড্ডা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে, এইটা কিন্তু নিশ্চয়ই তুমি মানবে যে একজন সাহিত্যিক তিনি কিন্তু অনেক ক্ষেত্রে বোধ হয় কোনো একটা আলোর একটা দিক নির্দেশন করেন তো অবশ্যই, এবং সেখান থেকে বোধ হয় তিনি একটা ইতিবাচক একটা জায়গাতে পৌঁছান। উনি হয়তো আমার ওই গল্পটা সেই মুহূর্তে শুনে হয়তো ওনার মধ্যে নতুন ভাবনা এসেছে, এবং হ্যাঁ তখনও তো ওখানে আর কি ছড়েই উনি বলেন যে নতুন করে তার ভাবতে পারি, যেহেতু একটা বয়সের ডিফারেন্স ছিল ওখানে গিয়ে। হ্যাঁ, একটা মানে সোশ্যাল স্ট্যাবিলিটি থাকেই, সেটা অস্বীকার করা জায়গা নেই। প্রিয় দর্শক, এই যে আমরা যে যখন আমরা এই ভাবনা নিয়ে যখন কথা বলি, একজন লেখক যখন লেখেন তার একটা নিজস্ব শৈলী তৈরি হয়ে যায়, একটা নিজস্ব স্টাইল তৈরি হয়। এই স্টাইলটা কিন্তু সুপর্ণাও করেছে। সুপর্ণাকে দীর্ঘদিন ধরে চিনি, জানি, এবং সে তার মতন করে কাজ করে, এবং সে হয়তো বলছে যে দেখো এইটা না, এই লেখাটাকে একটু এইভাবে করলাম, কীরকম হলো। দেখা গেলো যে গল্পটার চরিত্রটাই বদলে গেল, গল্পের ভাবনাটাই বদলে গেল। সত্যি সত্যি সুপর্ণা ঘরে কি সেই ভাবনা বদল প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা স্টেপে করতে পেরেছে? এইটা বোধহয় কিন্তু আমাদেরকে জেনে নেওয়া দরকার, জানবো। তবে তার আগে একটা আমাদের বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর ফিরে আসছি, সাথে থাকুন। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জালে প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জালে প্রাণে বোনা। তার অনুরাগে রাঙা তুলির ছোঁয়া, না বলিয়ে নয়ন পাতি। আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, তোমায় পেয়ে এই
দিয়ে শূন্য আমায় করেছি। বিরতির পর ফিরে এলাম। আজকে অনুষ্ঠান আমাদের অতিথি সুপর্ণা ঘোড়ায়। সুপর্ণা, যেটা বিরতির আগে কথা হচ্ছিল তোমার সে প্রথম বই স্মৃতি তুমি বেদনা। আচ্ছা, স্মৃতি তো সতত সুখেরও বটে, তা প্রথম বইটাই একেবারে বেদনা দিয়ে শুরু করলে কেন? হ্যাঁ, এটা একটা কারণ আছে। আমি উনি একজন বিশিষ্ট লেখক এবং উনি এখন নেই আমাদের মাঝে। তো এই যে গল্পগুলো আমি যখন প্রথম যখন বই করছি তখন তো আমার সেরকমভাবে অভিজ্ঞতা নেই। তো আমি ওনাকে দাদু ডাকতাম, যে দাদু একটু গল্পগুলো দেখো তো, যে আমি এই যে পুরো গল্পগুলো নিয়ে একটা বই করব, বইটার নামটা কিরকম হওয়া দরকার। তো উনি আমাকে সব কটা গল্প পড়িয়ে বলেছিলেন যে তোর যে ধরনের গল্পগুলো তুই লিখেছিস তা বেশিরভাগই বেদনাদায়ক, মানে বেদনা তার মধ্যে রয়েছে। তো স্মৃতি তুমি বেদনা এই নামটা কিন্তু ভীষণ। তো উনি মানুষটা আজ আমাদের মধ্যে নেই, ওনার দেওয়া নামটা রয়ে গেছে। কিন্তু প্রিয় দর্শকদের আমি এই কথাটা বলতে চাই, স্মৃতি তুমি বেদনা বইটা পুরস্কৃত হয়েছে। আসলে কিন্তু স্মৃতি বেদনারও বটে, সতত সুখেরও বটে। এই স্মৃতি বেদনা হয়তো কিছুটা প্রাপ্তি বা অপ্রাপ্তির বেদনা, এবং তার মধ্যেও কিন্তু আনন্দ আছে। সেটাই বলছি। মানে এই যে ধরো একটা অপ্রাপ্তির ভেতরেও সেখানেও আমি পাচ্ছি না, আমার পাওয়ার একটা ক্ষেত্র আছে, কিন্তু পাওয়ার যে আমার লিপ্সা, অভিলিপ্সা, সেখান থেকে বোধ হয় একটা বেদনা তৈরি হয়। আমি বলছি একটা মানে উদাহরণ হিসেবে আপনাকে বলছি, ধরুন আপনি এখন যে বয়সে রয়েছেন, আমি আপনাকে আর কি একটা ফরেন এক্সাম্পল, যেমন কলেজ লাইফে তো আমাদের মানে 19-20 প্রত্যেকের জীবনে ভালোবাসা, প্রেম আসে। এবার সেই যে প্রেম মানে পরিণতি পাবে এরকম কোনো গ্যারেন্টি নেই। আজকে যখন বা কলেজ লাইফের পর 20 বছর বা 30 বছর পর বসে যখন আমি সেই প্রেমের কথা মনে করব, তো সেটা অবশ্যই বেদনা তো হবেই, কিছুটা ভেবেও কিন্তু আমরা আনন্দও পাবো। যে অমুক সময় বেশ ওর সঙ্গে আমি সিনেমা গেছিলাম ক্লাস বাউন্ড করে, সেটা বেশ একটা আনন্দও দেবে আমাকে, আর তার সঙ্গে বেদনা তো বটেই যে সেই সম্পর্ক আজকে নেই। প্রত্যেক দিনের যে জীবন দর্শনে আমরা বর্তমান সময়ে যেখানে রয়েছি, যে সময়ের ক্ষেত্রতে আমরা রয়েছি, সেখানে জীবনটা বা আমাদের প্রত্যেক দিনই যে প্রাত্যহিকতা, সেটা কিন্তু খুব দ্রুত বদলাচ্ছে। এবং পড়ার অভ্যেস, পড়ার মানসিকতা, পড়ার ক্ষেত্র, সেটাও মানুষের বদলে যাচ্ছে। এখন মানুষ অনেক বেশি ইন্টারনেট নির্ভর, মোবাইল নির্ভর। তার মাঝখান থেকেও অবসরে তো পড়া, নারী সাহিত্যিক হিসাবে এই যে ধরো তোমার এত পুরস্কার, এত ভাবনা, এই সমস্ত কিছু নিয়ে নারী সাহিত্যিক হিসেবে কি তুমি নিজেকে আলাদাভাবে চিহ্নিতকরণ করতে চাও? না, আলাদাভাবে চিহ্নিতকরণ বলতে হ্যাঁ, সেটা আমার লেখার মাধ্যমে আমার নিজে চিহ্নিত করতে হবে না, সেটা পাঠক পাঠিকাই করে দেবে। না, আমি বলছি একেবারে তোমার নিজের মানসিকতা। তুমি হ্যাঁ, তবে নারী সংক্রান্ত লেখা আমার লেখা আছে, এমন নয় যে লেখা নেই। তবে হ্যাঁ, বেশিরভাগটাই নারী সংক্রান্ত, আবার পুরুষ সংক্রান্ত না, আছে। নারীবাদী হিসেবে কি নিজেকে খুব বেশি স্বীকৃত মানুষ হিসেবে বলতে ভালোবাসো? না, এরকম কিছু নয়। আমি একজন লেখিকা, আর আমার লেখা পড়ে পাঠক পাঠিকার ভালো লাগবে, এটাই, এর বাইরে কিছু না। এই বৃত্তবাদ থাকার ভেতরে যখন তুমি নিজে কাজ করছো, যখন তুমি তোমার নিজের জন্য একান্তে লিখছো, সেখানে তোমার গল্পের প্লট কিভাবে আসে, সেখানে গল্পের পটভূমিকাকে তুমি কিভাবে সাজাও? এটা না মানে এরকম না, কিন্তু আমি রেগুলার যে গল্প লিখি বা রেগুলার আমার মাথায় চিন্তা ভাবনা আসে তা নয়। তবে যখন আসে সেই মুহূর্তেই লিখি, কারণ আমি দেখেছি অনেকবার অনেক ভালো ভালো চিন্তা ভাবনা এসেছে, সেই মুহূর্তে আমি হয়তো সময়ের অভাবে বসতে পারিনি, লিখতে পারিনি, ফলে সেটা মাথা থেকে চলে গেছে। ফলে ওইগুলো যদি সত্যি লিখতে পারতাম হয়তো আরও বেটার কিছু লিখতে পারতাম। মানে আমার রচনার মধ্যে যতগুলো গল্প আছে তাহলে হয়তো আরও বেটার কিছু হয়তো গল্প পাওয়া যেত। এই যে এত পুরস্কার, এত সম্বর্ধনা, এই সমস্ত কিছু, এই যে তোমাকে দায়িত্ববোধ বাড়িয়ে দেয় না, তোমার লেখার প্রতি দায়িত্ববোধ বাড়ানো? অবশ্যই। আমি এই বিষয়টা বলতে চাই, আমার সিনিয়র জলঙ্গি পত্রিকার সম্পাদিকা দিদি চিন্ময়ী মানে ভীষণভাবে আমাকে এনকারেজ করে, মাঝে মধ্যেই ফোন টোন করে, সুতরাং তুমি নতুন কিছু লিখছো তো আরও কিছু লেখো, বসো, রেগুলার পড়ো, মানে এই যে একটা উৎসাহ দেওয়া, মানে দিদি সবসময়ের জন্য। উনিও তো প্রচুর সিনিয়র মানুষ, তো উনি সবসময়ের জন্য, মানে এটা নয় যে আমি মানে সবে উঠছি এখন, ছাড়ো, ওর দরকার পড়লেও আসবে, এরকম নয়। না, দিদি রীতিমতো নিজে ফোন করে আমাকে রীতিমতো। তোমার এই যে জীবনের একটা তো স্বপ্নের কাজল আছে, একটা লেখালেখির নিয়ে একটা ভাবনা আছে, এইটা করতে গিয়ে কখনো কখনো একান্তে নিজের জন্য, নিজের ভাবনার জন্য যখন কোনো লিখছো, যখন কোনো লেখার কথা যখন ভাবছো, তখন কি অনেক লেখার পর মনে হলো না এই লেখাটা তৈরিই হলো না, লেখাটা বোধহয় দাঁড়ালোই না, একদম লেখাটা হলো না, লেখাটাকে ধ্বংস করে ফেলো, একেবারে শেষ করে ফেলো? না, একদম শেষ করে ফেলি না, এরকম দু একটা হয়েছে যে একদম লিখতে হয়তো মানে যেটা আমি ভেবেছিলাম সেটা কিছুতেই আসছে না, পুরো হয়তো
কেটে কেটে ওটাকে পৃষ্ঠাটাকে উল্টে দিয়ে যা রাখলাম ওই পৃষ্ঠা খুলিনি, সেটা খুব কম। বাট কিছু আমার অসমাপ্ত লেখা আছে যেগুলো যা রূপ দিতে চেয়েছি সেটা সত্যি হয়নি। সেটা কিছুটা আমার হয়তো মানে সেই মানে তখনকার পরিস্থিতি হয়তো সেটা হতে দেয় না। অনেক সময় আমাদের তো পুরোপুরি মেন্টাল প্রিপেয়ার থাকতে হয় না, যদি মেন্টাল আপনি না প্রিপেয়ার হয় তাহলে লিখতে পারবেন না সেটা। প্রেমের ক্ষেত্রে এত এত শ্রেণীবিন্যাসের ভাবনাটা করছো কেন? মানে মানে প্রেমটা এত এইভাবে আসছে কিভাবে? না, সব প্রেমে যদি মিল হয়ে যায় শেষে তাহলে আর তার আমার মনে হয় না তার কোনো রকম গুরুত্ব থাকে। প্রেমে বেদনাটা থাকে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তো রবীন্দ্রনাথ ঠাকুর মানে লিখে দিয়ে গেছেন। তো সেখানে এটা ন্যাচারালি প্রেমে থাকবেই, দুঃখ যন্ত্রণা থাকবে। আমি নিজের জীবনে হয়তো মানে সেভাবে অভিজ্ঞতা সম্পন্ন নয়, কিন্তু আমার স্টুডেন্টদের দিয়ে আমি দেখি, আমার সব বড় বড় স্টুডেন্টরা পড়ে। তোমার কথা থেকে একেবারে তোমার কথার উপর ভিত্তি করেই বলছি, তুমি যাতনাশ্রিত প্রেমের না, ওই যে বললাম প্রেমে বেদনা থাকবে, আনন্দ থাকবে, সবই থাকবে। প্রেমে আবার টেনশনও থাকবে, তো সবকিছু মিলিয়ে তো প্রেম। হ্যাঁ, আমার গল্পের মধ্যে প্রেমে একটু বেশি বেদনাটা হয়তো ওঠে, তবে হ্যাঁ প্রেমে বেদনা থাকবে, থাকতে বাধ্য, বেদনা না থাকলে প্রেম হবে না। অনেক ক্ষেত্রে ছোট গল্পের ক্ষেত্রে একটা মজা যেটা হচ্ছে, ছোট গল্প তো সেই একই কথা, সে একদম প্রিয় দর্শক আপনারা সেটা জানেন, ছোট গল্প শেষ হইয়াও শেষ হইল না, তাই তো? এই যে শেষ হইয়াও শেষ হইল না, একেবারে গল্পটা দুমুশ করে শেষ হয়ে গেল, এবং সেইখানে গিয়ে দর্শক তখন বা পাঠক তখন ভাবছে আরে গল্পটা তো আরেকটু এগোতে পারলে ভালো হতো, আরে গল্পটা তারপরের ক্ষেত্রের গল্পের নায়কের কি হলো। এই যে সন্ন্যার গল্পটার ক্ষেত্র, সেটাও তুমি বলেছো, আমি শুনেছি, পড়েওছি। তো পরবর্তী পর্যায়ে এই স্বর্ণার খোঁজ তো কোনো না কোনো পাঠক করতেই পারে। সে যে মেডিকেল কলেজের ছাত্রী ছিল, তার সাথে 20 বছরের বেশি সেই তার প্রেম হলো, শেষ পর্যন্ত সেই প্রেমের ক্ষেত্রে তুমি তার পুরো ব্যাপারটা লিখলে বটে, স্বর্ণাকে হারিয়ে ফেললে, কিন্তু স্বর্ণার তারপর কোথায়? যেটা শেষে দেখানো হয়েছে ওদের যেটা মিট হয়েছিল সিদ্ধার্থ আর স্বর্ণা, যে স্বর্ণা একজন তখন ডাক্তার কর্মরতা যে হাসপাতালে, সে হাসপাতালে এবার সিদ্ধার্থ মানে ও হৃদরোগ বিশেষজ্ঞ স্বর্ণা। আর কিন্তু তুমি ওখানে একটা লাইন দিয়েছিলে, সেই লাইনের হচ্ছে যে অনেক হৃদয় দেওয়ার পর শেষ পর্যন্ত জীবনে হৃদয়ের এতই আদান প্রদান সিদ্ধার্থ করেছে যে আজকে সে মানে হৃদরোগে আক্রান্ত। তো ওটা আর কি মানে সেটা বুঝতে পেরেছি। জীবনের সময় তো স্বর্ণার সঙ্গে যে প্রেমে আবদ্ধ হচ্ছে তা না, অনেক ওনার অ্যাফেয়ার্স ছিল। তো সেই জন্য আর কি মানে হৃদয়ের এতই আদান প্রদান, আমরা জানি প্রেম মানে তো আমার হৃদয় তোমাকে দিলাম, তোমার হৃদয় আমি দিলাম, তো সেই হৃদয়ের এতটাই আদান প্রদান যে সেই জন্য সিদ্ধার্থ হৃদরোগে আক্রান্ত, আর সেই হাসপাতালেরই কর্মরত স্বর্ণা। তুমি তো প্রচুর ম্যাগাজিনে লিখছো, এবং সেই সমস্ত ম্যাগাজিনগুলোতে লিখলে যেটা হয় সেটা হলো অনেক সময় সম্পাদক বা সম্পাদিকার একটা দাবি থাকে, তাদের একটা চাহিদা থাকে, তারা বলেন এইটা লিখতে হবে, এটা লিখতে হবে। তুমি কি সেই সমস্ত ক্ষেত্রগুলোতে সবসময় সেই তোমার যে স্বাধীন লেখার যে উৎসাহ, যে প্রেরণা, সেখানে কি কিছু কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজ করো, নাকি না তুমি একেবারে তোমার এখন তো অনেকটাই অভিজ্ঞতা হয়েছে, এতগুলো পুরস্কার, এতগুলো ক্ষেত্রে, এই অভিজ্ঞতার সূত্র ধরে তুমি তোমার মতন করে লিখে চলো? এটা মানে মানে এতদিন ধরে যে এত কিছু এত পত্রিকায় লেখালেখি, আজ পর্যন্ত আমার লেখাতে কোনোদিন কোনো সম্পাদক বা সম্পাদিকা, আমি বহু সম্পাদক সম্পাদিকার সঙ্গে কাজ করেছি, তারা কেউ কিন্তু কোনো হস্তক্ষেপ করেনি, আমার স্বাধীনতা পূর্ণ বলেছিল। হ্যাঁ, কিছু কিছু স্পেশাল পত্রিকা যখন বেরায় তখন বলে সুপর্ণা এই সংক্রান্তটা লেখা দাও, কিন্তু কোনোদিন আমার সাথে মানে যে আমার গল্প, এবং মানে মিথ্যা কথা বললে হবে না, বুলবুল পত্রিকার বিশিষ্ট সম্পাদক সিরাজুল ইসলাম, মানে উনিও ভীষণভাবে আমাকে এনকারেজ করেন প্রতিটা মুহূর্তে, এবং আমি যা যা লেখা মানে ওনার সংখ্যায় কাটাই, তাই কোনোদিন আজ পর্যন্ত কোনো কিছু মানে যে এটা ভালো হয়নি বা তুমি এরকম লিখবে না, সবসময়ের জন্য আমার পূর্ণ স্বাধীনতা আছে। তোমার নিজের লেখার ক্ষেত্রে কি তুমি নিজে সমালোচক হও? হ্যাঁ, মাঝে মধ্যে যখন কোনো পাঠক বা পাঠিকা যখন বলছে যে দিদি এটা একটু হলে ভালো হতো, বা এই জায়গাটা এরকম কেন হলো না, আমি আমার প্রশ্নটা খুব একদম খুব স্পেসিফিক, সেটা হলো যে তুমি যখন লেখিকা একজন, আবার তুমি যখন সেই লেখার একজন পাঠিকা, সেইখানে তোমার যে অবস্থান, এই অবস্থানের ক্ষেত্রে পাঠিকা হিসেবে তো একেবারে কি প্রত্যেকটা ক্ষেত্রে কি 100 নম্বর দাও? না, হয় নিজের মধ্যে তো প্রশ্ন জাগে যে এটা এরকম লিখলাম, যদি ওরকম লিখতাম তাহলে কেমন হতো। শোভনার বাড়ির মানুষজনেরা তারা কিন্তু তাকে যথেষ্টভাবে সহযোগিতা করেন, আমরা একটু তাদের কথা শুনে নেবো। আর আপনাদের একটা কথা বলি, শোভনার একটা ছোট্ট কুচকি কন্যা আছে, সেও কিন্তু মায়ের খুব ভীষণ ফ্যান। অতএব সে হয়তো কবিতা গল্প লেখার যে মূলগত পার্থক্য সেটা অতটা বোঝে না, কিন্তু মা লেখিকা, মায়ের কাছে বহু মানুষজন আসেন, মা পুরস্কার নিতে যাচ্ছেন, সাহিত্য সবাই যাচ্ছে, এটা সে কিন্তু খুব বোঝে। তাই ও আমাকে খুব একেবারেই আলাদা করেই বলেছিল যে ওর কথা ও একটু বলতে চায়।
তা খুব স্বাভাবিকভাবে আমরা একটু সুপর্ণার বাড়ির মানুষজনদের একটু কথা শুনিনি, অবশ্যই সুপর্ণার কন্যার কথা শুনবো, তারপর আবার আমরা সুপর্ণার সাথে ফিরে আসছি কথা বলবো। নমস্কার, আমার নাম স্নিগ্ধা সরকার। আমি বলতে চাই কি আমি অনেক মায়ের গল্প পড়েছি এবং মা যে সাহিত্য সম্মানের গল্প লিখতো আমিও যেতাম, মা যে পুরস্কার পেতো আমি দেখতাম, আমার খুব ভালো লাগতো। নমস্কার, আমি সুপর্ণা ঘোড়াইয়ের মা। মেয়ে ছোটোবেলা থেকে লেখা, নাচ, তার পড়াশোনা, তার সব কিছু খুব উৎসাহ ছিল। তার উদ্দীপনার মধ্যে দিয়ে সমস্ত কিছু করেছে। অনেক বাধা বিপত্তি তার জীবনে এসেছে, সেগুলি কাটিয়ে আস্তে আস্তে লেখা, তার গল্প চতুর্দিকে ছড়িয়ে পড়া, তার অনেক সম্মান, অনেক পুরস্কার পেয়েছে সে। আমি সবসময়ের জন্য বলি এরকমভাবে লিখে যাও। তার বই পড়তে আমার খুব ভালো লাগে। তার জীবনে যত কিছুই আসুক না কেন সে লেখালেখিটাও ছাড়েনি এবং সে এখন স্কুল শিক্ষিকা। তার শিক্ষকতার, তার স্টুডেন্টরা তার গল্প পড়ে তাকে সবসময়ের জন্য ধন্যবাদ জানায় এবং সে লেখালেখি করে আজকে এরকম একটা জায়গায় আসতে পেরেছে দেখে আমি খুব গর্বিত। আমার মেয়ে অনেক বছর ধরে খুব লেখালেখি কাজ করছে, ছোটোবেলা থেকেই লেখালেখি কাজ করছে। এই লেখালেখির পিছনে আমার এবং আমার স্ত্রীর অনেক উৎসাহ আছে। আর আমি চাই আমার মেয়ে আরও অনেক দূর এগিয়ে যাক, অনেক বই লেখুক। এটা আমার আশীর্বাদ। আমি সব সময়ের জন্য মেয়েকে উৎসাহ দিই এবং এগিয়ে যাওয়ার জন্য ওকে আমি বিভিন্নভাবে সাহায্য করি। শুধু আমি নয়, আমার আত্মীয় বন্ধু বান্ধব যারা আছে আমার ভালো চায়, তারাও ওর পিছনে এগিয়ে আসে এবং ওকে সবসময়ের জন্য উৎসাহ দেয়। সময়ের কাছে আমরা বাধা, সময় জানান দিচ্ছে যে আজকে অনেকটা বিষয়ে আর কথা বলার সময় সুযোগ থাকছে না। সুপর্ণা, একদম শেষের দিকে আমি তোমাকে বলি যে তোমার সাথে আমার কথা হয়, লেখালেখি নিয়ে কথা হয়, ভাবনা হয়, মতের আদান প্রদান হয়, সমালোচনা হয় বটে, কিন্তু প্রত্যেক দিনের যে দর্শন, প্রত্যেক দিনের যে লেখা, তুমি মূলত ছোট গল্প লিখছো, অনুগল্প লিখছো, তোমার গল্প পড়া হচ্ছে, বিভিন্ন জায়গায় তুমি অডিও গল্প পড়ছো, কিন্তু তোমার নিজস্ব ক্ষেত্রে যে আদর্শ, নিজস্ব ক্ষেত্রে সাহিত্য ভাবনা বা সৃজনশীলতার যে আদর্শ, সেটাকে তুমি কীভাবে বজায় রেখেছো? নাকি কম্প্রোমাইজ করছো, স্যাক্রিফাইস করছো, নাকি বিভিন্নভাবে ফরওয়ার্ড করছো? হ্যাঁ, সুব্রত, তুমি ঠিকই বলেছো। আসলে শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে নয়, যে কোনো শিল্প সংস্কৃতি শিল্পীদের ক্ষেত্রেই বলছি, নিজের আদর্শটাকে সবসময় ঠিক রাখা দরকার। মানে যে কোনো জিনিসের জন্য, সামান্য কিছু জিনিসের জন্য আমি কোথাও চলে গেলাম এবং নিজের আদর্শ থেকে একদম সম্পূর্ণ সরে এলাম, সেটা যেন না হয়। মানে আমাদের প্রত্যেকের নিজস্ব একটা মানে ধৈর্য রাখা দরকার। যে কোনো উদীয়মান লেখক লেখিকা বলুন বা যে কোনো শিল্পীর ক্ষেত্রেই বলছি, যে কোথাও একটা কিছু আমার প্রকাশিত হলো, সেখানে আমি দৌড়ে চলে গেলাম, সেটা যেন না হয়। ধৈর্য রাখো, আস্তে আস্তে করো, এবং প্রত্যেকটা মানে শিল্পীর ক্ষেত্রেই বলছি, শুধু সাহিত্য নয়। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠান? লিখে জানাবেন, ফোন করবেন, SMS পাঠাবেন। পরবর্তী পর্যায়ে এই অনুষ্ঠান ইউটিউবে আপলোডিং করা থাকছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত এবং আপনাদের সমালোচনা জানাবেন। সময়ের কাছে বাধা, তাই সময় জানান দিচ্ছে যে আজকে আর খুব একটা বেশি কথা বলা যাচ্ছে না, কিন্তু আপনাদের হতাশ করবো না। সুপর্ণা আমাদের পরবর্তী আরেকটি পর্যায়ে, আরেকটি পর্বে আমাদের সাথে আড্ডা মারবে, কথা বলবে, এবং সেখানে সুপর্ণার অন্য দর্শন, অন্য ভাবনা, আবশ্যিকভাবেই তার সাহিত্য দর্শনের যে ভাবনা, সেটা কিন্তু থাকবেই। সুভাবে থাকাটাই কিন্তু এক অন্য ভাবনা, আর সেই জন্যেই সুপর্ণা, এই পর্ণার ক্ষেত্রে একটু অন্যরকম ভাবনাটাই থাকুক। খুব ভালো থেকে। একজন লেখিকা ও একজন শিক্ষিকা হিসাবে এটুকু বলতে পারি যে আদর্শ নিয়ে সবসময় চলা উচিত। জীবন আদর্শময় হওয়া উচিত, আদর্শ বিচ্যুত হওয়া উচিত না। আদর্শ নিয়ে হয়তো চললে সাকসেস সবসময়ের জন্য দোরগড়া হয়তো সঙ্গে সঙ্গে চলে আসবে না, একটু সময় লাগবে, তবে আসবে একটা সময়। আর আমি কাজ করি সাকসেসের জন্য নয়, কাজের মোহে জন্য কাজ করি, কাজের জন্য কাজ করি।